সামান্য একটা পোস্ট শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়াতে আপনাদের মনে থাকবে আপনারা 1 লাখ নিয়ে প্রচুর আলোচনা শুনেছেন, কথা শুনেছেন, একটা মাত্র ঘটনা। কিন্তু আর একটা ঘটনা রাজস্থানের উদয়পুরে ঘটেছিল। কানাইয়া লাল তিনি টেলার ছিলেন, অর্থাৎ দর্জি পেশায় দর্জি ছিলেন। তার দোকানে ঢুকে তার ধর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা পোস্ট শেয়ার করা হয়েছিল বলে। কেউ কানাইয়া লালের কথা বলে না, কেউ রাজস্থানের উদয়পুরের এই ভয়ঙ্কর নৃশংসতাকে প্রতিবাদ করে না। এই দেশে এসে হয়েছে, এই দেশে ঘটনা ঘটেছে, কি ভয়ঙ্কর ঘটনা। অথচ 1 লাখের পাশাপাশি কানাইয়া লালের কোনো কম্পারিজন কখনো শুনতে পেয়েছেন? আমি জানি না, আমি তো শুনতে পাইনি, যারা প্যানেলিস্ট রয়েছেন কিনা। আমি আসবো শো শেষ করার আগে যে সত্যি আমরা কি আস্তে আস্তে পশ্চিম পাকিস্তানের পশ্চিম বাংলাদেশের দিকে এগোচ্ছি, নাকি ইতিমধ্যে অনেকটা হয়ে বসে আছি? কোনটা শেষ করব, প্রত্যেকের কাছে আসবো একবার করে। তবে তার আগে এই মুহূর্তে জিষ্ণু বাসু আমাদের সঙ্গে রয়েছেন, গবেষক এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত আরএসএস এর দায়িত্বপ্রাপ্ত তিনি রয়েছেন এই রাজ্যের ক্ষেত্রে। আমি সরাসরি জিষ্ণুদার কাছে আসছি, একটাই প্রশ্ন করব। গতকাল রাত পর্যন্ত একটা টানা লড়াই চললো যে আদেও আজকের প্রোগ্রামে পারমিশন পাওয়া যাবে কিনা। আমরা এই আলোচনা এখানেই করছি স্টুডিওতে বসে, যে গতকাল পর্যন্ত এই লড়াইটার কি দরকার ছিল, তো ভয় কেন আরএসএসকে? প্রশাসন এবং রাজনীতি দুটো আলাদা। ভারতীয় গণতন্ত্রের 3টে যে মূল স্তম্ভ, তার মধ্যে রাজনীতি, আইন ব্যবস্থা এবং প্রশাসন 3টে স্বতন্ত্র 3টি স্তম্ভ। অত্যন্ত দুঃখের বিষয় যে এ রাজ্যে ধীরে ধীরে প্রশাসন যে অংশটা, সেটা নিজেদের ভূমিকা নিতে পারছেন না। আজকে এই ভূমিকা যদি না নিতে পারেন তাহলে আমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি মনে করি আমাদের কষ্ট এই শীতের সময়ে বা আমরা সারাদিন ধরে এটার বিষয়ে যতটা কষ্ট না করেছি, পশ্চিমবঙ্গের হিন্দুদের কষ্টের তুলনায় সেটা কিছুই নয়। আমি করজোড়ে অনুরোধ করব সেই আধিকারিকদের কাছে, আপনাদের ওপরে সম্মান এবং আপনাদের ওপরে ভরসা এখনো মানুষ করে, তাই রাজনৈতিক অঙ্গুলি হেলনে নয়, আপনাদের যা ভূমিকা নেওয়া উচিত সেটা যদি না করেন তাহলে ধুলিয়ানের মতো ঘটনা, যুবভারতী স্টেডিয়ামের মতো ঘটনা বারবার হতে থাকবে। রাজ্যের প্রশাসন নিজের দক্ষতা হারাচ্ছে, সেখানে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা বলছিলাম বাংলাদেশ যেভাবে ঘটনা ঘটছে, বাংলাদেশ যেভাবে জ্বলছে, হিন্দু হওয়ার অপরাধে সেখানে গাছে বেঁধে পিটিয়ে পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। যদি আমরা আজও দেখে না শিখি জিষ্ণুবাবু, তাহলে এরপর আমাদের থেকে শিখতে হবে নাকি? বাংলাদেশ ধীরে ধীরে একটি ব্যর্থ রাষ্ট্র, ফেল স্টেট হতে যাচ্ছে। তাতে মৌলবাদ অবাধে তাদের থাবা বসাচ্ছে। সেই ঘৃণ্য অত্যাচারের কিন্তু প্রতিবাদ এখানে তথাকথিত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক যারা নিকারাগুয়ার জন্যে কিংবা গাজা ভূখণ্ডের জন্য রাস্তায় নামেন, চিৎকার করেন, মানবাধিকার বলেন, তাদের হৃদয়ে কোনো বাংলাভাষী বাংলাদেশে এই নৃশংসভাবে নিপীড়িত হলেও তাদের মুখে একটি কথাও বেরোয় না। এটাই সবথেকে দুর্ভাগ্যের। একটা জাতি যখন নিজের চলার স্রোত হারিয়ে ফেলে, আজকের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের আচরণ দেখলে সেইটাই মনে করে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। আরে একজন মানুষ, সে বাংলা ভাষায় আত্মচিৎকার করতে করতে মারা গেছেন। তাই গাজা ভূখণ্ডের কারোর জন্যে যদি আপনার হৃদয়ে উদ্বেল হয়, তাহলে বাংলাদেশি হিন্দুকে যখন এই অত্যাচার করা হচ্ছে না কেন, তার বিরুদ্ধে আপনি বলবেন না কেন? এত নিষ্ঠুর আচরণ কেন করছেন? জানি না। এখন সাধারণ মানুষ এই সব তথাকথিত বুদ্ধিজীবীদের মুখোশ ছিঁড়ে ফেলে দেবে। আর কটা দিন অপেক্ষা করুন। যারা বাংলাদেশের এই নৃশংস অত্যাচারের প্রতিবাদ করেন না, তাদের মুখোশ ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে। আর অপেক্ষা করুন, সাধারণ মানুষ এদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। অনেক ধন্যবাদ জিষ্ণুবাবু, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।